হ্যালো গাইজ, আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা রূপশ্রী প্রকল্পের ফর্ম পূরণ করবেন। তার সাথে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কোথায় গিয়ে তা জমা করবেন, A to Z বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন বন্ধুরা, ফর্মটি আমি নিয়ে এসেছি এবং আমি এটি অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও আমি একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো যে কিভাবে আপনারা এটা নিজেরাই পূরণ করতে পারবেন কারো সাহায্য ছাড়াই। দেখুন, এখানে লেখা রয়েছে রূপশ্রী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদনপত্র। এখানে দেখুন লেখা রয়েছে শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে, অর্থাৎ ইংরেজির বড় হাতের অক্ষরে আপনাদের পুরো ফর্মটা পূরণ করতে হবে। তারপর দেখুন ফর অফিস ইউজ অনলি, তো এইখানের এই পার্টটা আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো দেখে নিন, এখানে লেখা রয়েছে আবেদনকারীর বিবরণ, তো এই পার্টটা আপনাদের এবারে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার শুরুতে আমি আপনাদের বলে দিই যে এখানে আপনারা একটা আবেদনকারীর রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে লাগিয়ে নেবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান লিখুন, অর্থাৎ আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ে যে নামের বানান রয়েছে সেই বানানটা আপনাদের এখানে লিখে নিতে হবে। প্রথমে নাম, তারপর যদি মিডিল নেম থেকে থাকে মিডিল নেম, তারপর সারনেম বা টাইটেল, ঠিক আছে? এই অনুযায়ী আপনারা নামটা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে জন্মের তারিখ, অর্থাৎ আবেদনকারীর যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা আপনাদের এখানে লিখে নিতে হবে। তো রূপশ্রী প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তবেই সে রূপশ্রী প্রকল্পে আবেদনের সুযোগ পাবে। তারপর এখানে রয়েছে দেখুন প্রস্তাবিত বিবাহের তারিখ, তো এইখানে যে তারিখে বিয়ে হচ্ছে সেই তারিখটা এখানে আপনাদের লিখতে হবে। তারপর রয়েছে যে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা, তো এই সব পার্টটা আগের ফর্মে ছিল না, এই নতুন ফর্মে এই পার্টটা সংযোজন হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা যারা রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করছেন, তো আপনারা ভালো করে দেখে নেবেন যে আপনাদের ফর্মে এই পার্টটা রয়েছে কি না। অনেক ক্ষেত্রে পুরনো ফর্ম পূরণ করে জমা করলে আপনাদের ফর্মটি বাতিল হয়ে যেতে পারে, তাই এই জিনিসটা একটু আপনারা খেয়াল করবেন। তো দেখে নিন, এইখানে প্রথমে কি রয়েছে যে অ্যাড্রেস, তো যেখানে আপনার বিবাহ হবে সেই জায়গার ঠিকানাটা আপনাকে এইখানে লিখতে হবে। তো যেখানে বিবাহ হবে, অর্থাৎ এখানে আপনারা মেয়ের বাড়ির ডিটেলসটা দিয়ে দেবেন, বা যদি কোনো লজে হয়ে থাকে বা অন্য কোনো জায়গাতে যদি হয়ে থাকে সেই জায়গার ডিটেলস আপনাদের এখানে দিতে হবে। দেখুন কী কী লিখতে হবে। প্রথম হাউস নম্বর যদি জানা থেকে থাকে লিখে দিতে পারেন, এটা না লিখলেও কোনো সমস্যা নয়। তারপর রয়েছে রাস্তার নাম, তো আপনার যেখানে বিয়ে হচ্ছে তার পাশ দিয়ে যে রাস্তা গিয়েছে সেই রাস্তার নামটা এখানে লিখতে হবে, বা সেই গ্রামের নামটা এখানে লিখে দিলেও হবে। তারপর রয়েছে থানা, প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের যে জায়গা তার থানা কোথায়, তার পোস্ট অফিস কোথায়, ঠিক আছে? তারপর রয়েছে জিপি বা ওয়ার্ড, তো আপনার বিবাহের অনুষ্ঠান কোন জিপির আন্ডারে হবে বা ওয়ার্ডের আন্ডারে, সেটা আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ সেই জায়গাটা যদি ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, সেই যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকবে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে, বা শহরাঞ্চলে যদি হয়ে থাকে তাহলে কোন ওয়ার্ডের আন্ডারে রয়েছে সেই ওয়ার্ড নম্বরটা এখানে লিখতে হবে। সেম ব্লক বা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ কোন ব্লকের আন্ডারে রয়েছে বা কোন পৌরসভার আন্ডারে রয়েছে সেটা লিখতে হবে। তারপর জেলা, কোন জেলার আন্ডারে রয়েছে সেইটা এখানে উল্লেখ করতে হবে। এবং শেষে পিনকোড, অর্থাৎ পোস্টাল যে 6 সংখ্যার পিনকোড হয় সেই পিনকোডটা এখানে লিখতে হবে। এই সম্পূর্ণ ডিটেলসটা আপনাকে দিতে হবে যে জায়গায় আপনার বিবাহের অনুষ্ঠানটা হবে সেই জায়গার। তারপর রয়েছে দেখুন এখানে মাদার্স নেম, মাতার নাম, তো এইখানে আপনাদের যে আবেদনকারী যিনি তার মায়ের নামটা এখানে লিখতে হবে। তারপর ফাদার্স নেম, এইখানে আবেদনকারীর বাবার নামটা লিখতে হবে। তারপর রয়েছে কারেন্ট অ্যাড্রেস, আর এই পাশে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তো এইখানে আবেদনকারীর বর্তমান ঠিকানা লিখে নিতে হবে। প্রথমে ভিলেজ, গ্রামের নাম, তারপরে রোড মানে রাস্তার নাম, তারপর রয়েছে পুলিশ স্টেশন, থানা, এখানে থানার নাম। আমি যেহেতু সাঁকরাইল থানার অন্তর্গত সেই জন্য আমার এই ফর্মে অটোমেটিক সাঁকরাইল নামটা লেখা ছিল, তো এইখানে আপনারা আপনাদের থানার নামটা লিখে নেবেন। তারপর রয়েছে পোস্ট অফিস, তো এখানে পোস্ট অফিসের নামটা লিখে নেবেন। সেম এইভাবেই স্থায়ী ঠিকানাটাও প্রথমে গ্রামের নাম, রাস্তার নাম, থানার নাম এবং পোস্ট অফিস। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনারা এখানে ডু করে দিতে পারেন, ঠিক আছে?
তো বন্ধুরা এই ছিল ফার্স্ট পেজ। তো চলো দেখে নাও নেক্সট পেজে কী রয়েছে। তারপর এখানে রয়েছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম, শহরে বসবাস করে থাকলে ওয়ার্ড নম্বরটা লিখতে হতো। তারপর রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি অর্থাৎ যদি গ্রামাঞ্চলে বসবাস করে থাকেন তাহলে ব্লকের নাম লিখবেন, শহরে বসবাস করে থাকলে পৌরসভার নামটা লিখতে হবে। তারপর রয়েছে জেলা। আমি যেহেতু ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বা আমি যে ব্লক থেকে ফর্মটা এনেছি সেটা ঝাড়গ্রাম জেলার আন্ডারে, সেই জন্য এখানে জেলাটা অটোমেটিক ঝাড়গ্রাম লেখা রয়েছে। তো আপনাদের যে জেলা হবে সেই জেলাটা আপনারা এখানে লিখে নেবেন, বা আপনাদের ব্লক অফিস থেকে যখন ফর্মটা তুলবেন আপনারা দেখবেন যে আপনাদের ডিস্ট্রিক্টটা জেলাটা অটোমেটিক লেখা রয়েছে। স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে। তারপর রয়েছে পোস্টাল পিনকোড, তো 6 সংখ্যার যে পিনকোড নাম্বারটা আপনাদের এখানে লিখে দিতে হবে। তারপর স্যাম স্থায়ী ঠিকানাও, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, তারপর জেলা, তারপর রয়েছে রাজ্য, তারপর রয়েছে পিনকোড, এই অনুযায়ী আপনারা লিখে নেবেন। যদি স্যাম হয়ে থাকে তাহলে ডুও করে দিতে পারেন। তারপর রয়েছে কন্ট্যাক্ট মোবাইল নম্বর অর্থাৎ যোগাযোগের মোবাইল নম্বর। তো এই ক্ষেত্রে বলে রাখি মোবাইল নম্বরের ক্ষেত্রে এইখানে আপনাদের একটা চালু বা সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে, কারণ রূপশ্রী সংক্রান্ত পরবর্তী আপডেট আপনারা এই মোবাইল নাম্বারের SMS-এর মাধ্যমে পেয়ে যাবেন। এখানে আপনারা অল্টারনেটিভ মোবাইল নাম্বারও দিয়ে দিতে পারেন। দেখুন আপনাদের এইখানে লেখাই রয়েছে যে এই নম্বরে আপনি আপনার আবেদন সম্পর্কে তথ্য পাবেন, অর্থাৎ আপনাকে এখানে একটা চালু মোবাইল নম্বর দিতে হবে যাতে আপনি পরবর্তীকালে সেই রূপশ্রীর আপডেট সেই SMS-এর মাধ্যমে পেয়ে থাকেন। তারপরের পার্ট ব্যাঙ্ক ডিটেলস, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। তো এটা আপনারা খুব ভালোভাবে ফিল আপ করবেন। দেখুন কী লেখা রয়েছে যে আপনার অ্যাকাউন্টটিতে যেন এককালীন 25,000 টাকা ঢোকার সুযোগ থাকে, অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্টের KYC করার না থাকে তো সেগুলো আপনারা একটু ব্যাংকের সঙ্গে কথা বলে নেবেন বা দেখে নেবেন যে যেন আপনার অ্যাকাউন্টটা চালু থাকে আর কি। ফার্স্ট রয়েছে অ্যাকাউন্ট নম্বর, তো এখানে আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরটা লিখে নিতে হবে। তারপর IFS কোডটাও আপনারা আপনাদের ব্যাংকের যে পাসবুক তার ফার্স্ট পেজেই পেয়ে যাবেন, সেটা দেখে দেখে আপনারা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে MICR নাম্বারটাও আপনারা আপনাদের ব্যাংকের যে পাসবুক তার ফার্স্ট পেজেই পেয়ে যাবেন, তো এটা আপনারা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে ব্যাংকের নাম, তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকের নামটা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে ব্যাংকের শাখার নামটা আপনারা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে ব্রাঞ্চ অ্যাড্রেস অর্থাৎ শাখার ঠিকানা, তো শাখার ঠিকানাটা আপনাদের এখানে লিখে নিতে হবে। শাখা যে জায়গায় রয়েছে তার গ্রামের নাম, থানা এবং জেলা, ঠিক আছে। তো আপনাদের আবার বলছি যে এই ব্যাংকের পার্টটা আপনারা একটু ভালোভাবে লিখবেন। তারপর দেখুন এখানে কি রয়েছে অন্যান্য ব্যক্তিগত তথ্য, তো এখানে রয়েছে শিক্ষার স্তর, তো আপনার যে কোয়ালিফিকেশান সেই অনুযায়ী আপনারা এখানে টিক দিয়ে দেবেন। প্রাথমিক হলে প্রাথমিকে, মাধ্যমিক হলে মাধ্যমিকে, বিদ্যালয়ে যদি না যেয়ে থাকে তাহলে এখানে, উচ্চ মাধ্যমিক হলে এখানে, গ্র্যাজুয়েট হলে এখানে, ডিপ্লোমা হলে এখানে এবং পোস্ট গ্র্যাজুয়েট হলে এখানে, এইভাবে আপনারা শিক্ষার স্তরটা টিক দিয়ে দেবেন। তারপর রয়েছে কাস্ট, সাধারণ হয়ে থাকলে সাধারণে টিক দেবেন, তপশিলি জাতি হয়ে থাকলে তপশিলি জাতিতে টিক দেবেন, তপশিলি উপজাতি হয়ে থাকলে তপশিলি উপজাতিতে টিক দেবেন এবং OBC হয়ে থাকলে OBC-তে টিক দেবেন। তারপর রয়েছে ধর্ম, হিন্দু হয়ে থাকলে হিন্দুতে টিক দেবেন, ইসলাম হয়ে থাকলে ইসলামে টিক দেবেন, শিখ হয়ে থাকলে শিখে টিক দেবেন এবং বৌদ্ধ হয়ে থাকলে বৌদ্ধতে, তো যে যার ধর্ম সেই অনুযায়ী টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর রয়েছে দেখুন পাত্রের বিবরণ, তো এইখানে আপনাদের পাত্রের ডিটেলসটা দিতে হবে। ফার্স্ট এখানে আপনাদের লিখতে হবে পাত্রের নাম, পুরো নাম, প্রথমে নামটা লিখতে হবে, তারপরে মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম লিখতে হবে, তারপর টাইটেলটা, তারপর ডেট অফ বার্থ, এখানে পাত্রের যে জন্ম তারিখ সেইটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। এবং পাত্রের জন্ম তারিখের ক্ষেত্রে বলে রাখি, তো রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য মেয়ের বয়স যেমন 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, সেরম পাত্রের বয়সও 21 বছরের ঊর্ধ্বে হতে হবে, তবেই রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবে। তারপর রয়েছে মাতার নাম, অর্থাৎ পাত্রের মায়ের নামটা এখানে লিখতে হবে। তারপর রয়েছে পিতার নাম, এখানে পাত্রের বাবার নামটা লিখতে হবে। তারপর এইখানে পাত্রের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের একটা ফটো আঠা দিয়ে লাগাতে হবে, ঠিক আছে। এই ছিল সেকেন্ড পেজ। এবং তারপরের পেজে কী রয়েছে চলো দেখে নিই। সেম যেমন আবেদনকারীর ছিল কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, পাত্রেরও বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনাদের এখানে লিখতে হবে। প্রথমে রয়েছে হাউস নম্বর যদি জানা থেকে থাকে লিখে দেবেন। তারপর রয়েছে রোড বা রাস্তার নাম, তারপর রয়েছে থানার নাম, তারপর রয়েছে পোস্ট অফিসের নাম, তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যদি গ্রামাঞ্চলে বসবাস করে থাকে সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে এবং শহরাঞ্চলে বসবাস করে থাকলে ওয়ার্ড নম্বরটা লিখতে হবে। তারপর রয়েছে ব্লক বা পৌরসভা, যদি গ্রামে বসবাস করে থাকে তাহলে ব্লকের নামটা লিখতে হবে, নতুবা শহরাঞ্চলে বসবাস করে থাকলে সেই পৌরসভার নামটা এখানে লিখতে হবে। তারপর রয়েছে জেলা, এখানে জেলার নামটা লিখতে হবে, এখানে স্টেট অর্থাৎ রাজ্যের নামটা লিখতে হবে এবং এইখানে পিনকোড অর্থাৎ পোস্টাল যে 6 সংখ্যার পিনকোড হয় সেই পিনকোডটা লিখে নিতে হবে।
সেম স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনারা ডু করে দিতে পারেন, অন্যথা ফিল আপও করতে পারেন। সেম রাস্তার নাম, থানা, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, রাজ্য, পিনকোড এই অনুযায়ী, ঠিক আছে। তারপরে এখানে একটা ছোট্ট ডিক্লারেশন রয়েছে, দেখুন, ঘোষণা বা দাখিল করা কাগজপত্র। তো কী কী ঘোষণা করতে হবে, যে আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ, অর্থাৎ রূপশ্রীতে আবেদনের জন্য আপনাকে অবিবাহিত হতে হবে এবং প্রস্তাবিত বিবাহটা আপনার যেন প্রথম বিবাহ হয়। আমার পারিবারিক বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকার বেশি নয়, অর্থাৎ আমার বাৎসরিক আয় পরিবারের 1.5 লাখ টাকার বেশি নয়, তবেই আপনারা রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। তারপর যে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী, তো আপনাকে পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে, নতুবা আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে এখানে টিক দেবেন। যদি গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেছি তবে এখানে টিক দেবেন, এবং আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এখানে টিক দেবেন, ঠিক আছে। তো রূপশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাদের পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে, না হলে গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে যেন বসবাস করেন, তবেই আপনারা রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। তারপর আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে, যে কোনো একটি নথি জমা দিন। তো আপনার যে বয়স 18 বছরের ঊর্ধ্বে তার জন্য বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি কী কী ডকুমেন্টস দিতে পারেন। প্রথমে রয়েছে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ভোটার আইডি কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারেন এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। তো আপনার যেটা সুবিধা মনে হবে সেখানে টিক দিয়ে সেই ডকুমেন্টসের নাম্বারটা আপনাদের এখানে লিখতে হবে। যদি আপনারা আধার কার্ড দিয়ে থাকেন আধার কার্ডে টিক দেবেন এবং আধার কার্ডের যে 12 সংখ্যার নাম্বার সেটা এখানে লিখতে হবে। তারপর কি রয়েছে দেখুন, আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তো আপনারা রূপশ্রী প্রকল্পে আবেদন করলে যে রূপশ্রী প্রকল্পের সুবিধা অর্থাৎ 25,000 টাকা তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, সেই জন্য আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, টিক দেবেন এখানে। সেই ব্যাঙ্কের বইয়ের যে পাতাগুলিতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের নাম, ঠিকানা, আইএফএসসি কোড, এমআইসিআর কোড এগুলো লেখা থাকবে, সেই পেজটা জেরক্স করে আপনাদের এই ফর্মের সাথে দিতে হবে। তারপর রয়েছে কি দেখুন, যে প্রস্তাবিত বিবাহের প্রমাণ হিসেবে আপনাদের নথি দিতে হবে। তো কী কী নথি আপনারা দিতে পারেন যে বিবাহের প্রমাণ হিসেবে, যে ম্যারেজ ইনভিটেশন কার্ড অর্থাৎ বিবাহের নিমন্ত্রণের কার্ড, বিবাহ নথিভুক্তকরণের নোটিশ অর্থাৎ ম্যারেজ রেজিস্ট্রি করলে যে নোটিশটা দেওয়া হয় সেই নোটিশটা। তারপর রয়েছে সেলফ ডিক্লারেশন অর্থাৎ একটা স্বঘোষণা। তো এইগুলো আপনারা আপনাদের বিবাহের প্রমাণ হিসেবে দিতে পারেন। তো চলো দেখে নাও তার নেক্সট পেজে কী রয়েছে। দেখুন তার পরের পার্টে কী রয়েছে, দেখুন তার পরের পেজে কী রয়েছে, আই এম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশন। তো এখানে আমি আমার আধার নাম্বারটা দিচ্ছি, তো এখানে আপনাদের আধার নাম্বারটা লিখে নিতে হবে। তারপর এই পার্টটা আপনাদের ইংরেজিতেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে, তো আপনারা যেটা ফিল আপ করতে চান সেটাই করতে পারেন। তো দেখুন বাংলাটা কি বলা রয়েছে, যে আধার প্রমাণের জন্য সম্মতিপত্র, আমি আধার নম্বর, এইখানে আবেদনকারীর আধার নম্বরটা লিখে নিতে হবে। এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিএআই এর সাথে প্রমাণের জন্য আমার আধার নম্বর, নাম এবং আঙুলের ছাপ আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র রূপশ্রী প্রকল্পের ডাটাবেস প্রমাণের উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে, এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না, এবং শুধুমাত্র প্রমাণের উদ্দেশ্যেই সিআইডিআর এ জমা দেওয়া হবে। তো আপনার যে আধার কার্ডের নম্বর এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট এগুলো কোনো কিছুই সংরক্ষণ করা হবে না, জাস্ট প্রমাণের জন্য নেওয়া হচ্ছে, সেটা একটা সম্মতিপত্র। এইখানে আপনাদের সিগনেচার করতে হবে, অর্থাৎ এইখানে আবেদনকারীকে একটা সিগনেচার করতে হবে, আধার নম্বর ধারকের স্বাক্ষর এবং আমার সম্মতি আছে, নিচে এখানে আবেদনকারীর নামটা লিখে দিতে হবে। তারপর রয়েছে দেখুন, আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যায়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। তো আপনার পাত্রের বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি কী কী ডকুমেন্টস দিতে পারেন, দেখুন এখানে রয়েছে যে জন্ম সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনি আপনার পাত্রের বয়সের প্রমাণের জন্য দিতে পারেন, ঠিক আছে। তো আপনি যে ডকুমেন্টসটা দেবেন সেখানে টিক দেবেন এবং তার নম্বরটা এখানে আপনারা লিখে নেবেন। উপরোক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে তার জন্য আমি দায়ী থাকব, অর্থাৎ যে আমি যে সব তথ্য দিচ্ছি সেগুলো যদি কোনো ভুল প্রমাণ হয়ে থাকে তাহলে তার জন্য আমিই দায়ী হব। তো এখানে একটা আবার সিগনেচার,
সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর স্বাক্ষর, এইখানে বাম দিকে তারিখ, যে ডেটে আপনারা ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে লিখতে হবে। এই ছিল এই পেজটা। চলো দেখে নাও নেক্সট পেজ কী রয়েছে। নেক্সট পেজে দেখুন আপনাদের এখানে লেখা রয়েছে যে ফর অফিস ইউজ অনলি। তো এই পার্টটা আপনাদের কিছু ফিল আপ করতে হবে না, এখানে জাস্ট আপনাদের উইটনেসটা ফিল আপ করতে হবে, যে উইটনেস নেম এবং অ্যাড্রেস। তো এইখানে আপনাদের যে সাক্ষী, রূপশ্রী প্রকল্প আবেদনের ক্ষেত্রে আপনার যে বিবাহ সত্যি হচ্ছে কি হচ্ছে না তার জন্য 5 জন সাক্ষীর প্রয়োজন। তো এইখানে উইটনেসদের নাম এবং অ্যাড্রেস লিখতে হবে। প্রথমে নামটা লিখে নেবেন, তারপর তাদের ঠিকানাগুলো লিখে নেবেন। এইভাবে 5 জন সাক্ষীর নাম এবং ঠিকানা লিখবেন এবং তাদেরকে এখানে সিগনেচার করাবেন এবং তার সাথে মোবাইল নম্বরটা লিখে দেবেন। তো এই পেজে আর কিছু করার প্রয়োজন নেই। তো দেখে নিন তারপরের পেজ। তো এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনাদের ফর্মটা জমা দেওয়ার সময় রিটার্ন দিয়ে দেবে, ঠিক আছে। তো চলো দেখে নাও নেক্সট পেজ কী রয়েছে। নেক্সট রয়েছে একটা স্বঘোষণাপত্র, ঠিক আছে। তো এই স্বঘোষণাপত্রটা আপনাদের দেখুন কীভাবে স্বঘোষণাপত্রটা লিখতে হবে। যে প্রথমে লেখা রয়েছে যে প্রতি মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, আমার যে ব্লক সেই ব্লকের নামটা লেখা রয়েছে। তো এই স্বঘোষণা পত্রে আপনাদের ব্লকের নামটাও লেখা থাকবে। আপনারা এই ফর্মটা কোনো অনলাইন দোকান থেকে বা ব্লক থেকে আনলে, বা এটা আপনারা নিজে একটা অ্যাপ্লিকেশনের মতো লিখতে পারেন, ঠিক আছে। বিষয় রূপশ্রী প্রকল্পে সাহায্য পাইবার স্বঘোষণাপত্র। মহাশয় দিয়ে আমার বিনীত নিবেদন এই যে আমি কুমারী, নিজের নাম লিখতে হবে, এখানে পিতার নাম লিখতে হবে, এখানে গ্রামের নাম লিখতে হবে, এখানে পোস্ট অফিসের নাম লিখতে হবে, তারপর থানা, এখানে থানার নামটা লিখতে হবে, তারপর যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখতে হবে, তারপর রয়েছে জেলা, জেলার নামটা আপনাদের এখানে লিখতে হবে, তারপর রয়েছে পিন নম্বর, আপনার যে পোস্টাল 6 সংখ্যার পিন নম্বর সেইটা আপনাদের এখানে লিখতে হবে। এর স্থায়ী বাসিন্দা হইতেছি আমি, আগামী আপনার যে বিয়ের তারিখ সেই তারিখটা এখানে আপনাদের উল্লেখ করতে হবে। আমার স্বইচ্ছায় বিবাহ করিতে ইচ্ছুক এত তারিখ, আমি আগামী এত তারিখ আমার স্বইচ্ছায় বিবাহ করিতে ইচ্ছুক। আমি ঘোষণা করিতেছি যে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি আমার প্রথম বিবাহ। আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে এবং জন্ম তারিখ, এখানে আপনাদের জন্ম তারিখটা লিখতে হবে। এবং আমার পারিবারিক বাৎসরিক আয়, এখানে যে পারিবারিক বাৎসরিক আয় আপনারা আগেই বলেছি যে পারিবারিক বাৎসরিক আয় রূপশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য 1.5 লক্ষ টাকার কম হতে হবে। তো এখানে আপনারা একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন এবং সেটা এখানে কোথায় লিখে নেবেন। এবং তারপর আমার আগামী এত তারিখ, যে তারিখে বিয়ে হচ্ছে সেই ডেটটা আপনারা এখানে লিখে দেবেন এবং যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই পাত্রের ডিটেলসটা আপনাদের এখানে লিখতে হবে, নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা এবং রাজ্য, ঠিক আছে। এর সহিত বিবাহ সুসম্পন্ন হইবে। উপরোক্ত আমি যা যা ঘোষণা করলাম ইহা আমার বিশ্বাস মতে সত্য, ঠিক আছে। এটা একটা স্বঘোষণা, নিজস্ব স্বঘোষণা ছিল যে এর কোনো, এখানে এবং নিচে লেখা রয়েছে যে এই সব তথ্যের যদি কোনো ভুল প্রমাণ হয় তার জন্য আমি দায়ী থাকবো, ঠিক আছে। নমস্কারান্তে এখানে নিজের সিগনেচার, একটা আবেদনকারীকে সিগনেচার করতে হবে এবং বাম দিকে এখানে তারিখটা দিতে হবে, ঠিক আছে। আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই। তো বন্ধুরা এই ছিল রূপশ্রী প্রকল্পে ফর্ম পূরণের ভিডিও। তো বন্ধুরা এবার আমি আপনাদের বলে দিই যে এই ফর্মের সাথে আপনারা কী কী ডকুমেন্টস জমা করবেন। প্রথমত পাত্রীর বয়সের প্রমাণপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট অথবা প্যান কার্ডের জেরক্স, এগুলো আপনি পাত্রীর বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে পারেন। তারপর আবেদনকারীর বাসস্থানের প্রমাণপত্র, আবেদনকারী যে পশ্চিমবঙ্গে বসবাস করে তার প্রমাণপত্র। তারপর পাত্রীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট, যেটা আপনি আপনার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে পেয়ে যাবেন। তারপর পাত্রীর বৈবাহিক অবস্থার ঘোষণাপত্র। তারপর পাত্র ও পাত্রীর পাসপোর্ট সাইজে রঙিন ফটো 2 কপি করে। তারপর বিবাহ প্রমাণপত্র হিসেবে বিয়ের কার্ড ও ম্যারেজ রেজিস্ট্রির নোটিশ, যেখানে পাত্র ও পাত্রীর নাম উল্লেখ থাকবে এবং বিয়ের তারিখ উল্লেখ করা থাকবে। তারপর পাত্রের বয়সের প্রমাণপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলো আপনারা পাত্রের বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে পারেন। এবার আপনাদের বলি যে আপনারা ফর্মটা কোথায় পাবেন এবং কোথায় গিয়ে তা জমা করবেন। তো ফর্মটি আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিস, বিডিও অফিস বা এসডিও অফিস থেকে রূপশ্রী প্রকল্পের আবেদনের ফর্ম সংগ্রহ করতে পারবেন। এছাড়া অনলাইনেও আবেদন ফর্ম পাওয়া যায়, তবে অফলাইনে উপরের যে কোনো অফিস থেকেই অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করে ভালোভাবে পূরণ করবেন এবং ভিডিওতে উল্লেখিত নথিসহ যেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন সেখানেই আবেদনপত্রটি জমা করবেন।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো বন্ধুরা, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।